হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। নিয়মিত রাইস স্মার্টের এই ইউটিউব বাংলা চ্যানেলটা তোমরা প্রত্যেকে ফলো করছো। এখানে নিয়মিত সমস্ত টিচারেরা ক্লাস নিচ্ছেন। সেই ক্লাসগুলো তোমরা ফলো করলে আপকামিং যে সমস্ত এক্সামিনেশনসগুলো আছে সেগুলোর প্রিপারেশনস কিন্তু রেগুলার হতে থাকবে। তাহলে প্রত্যেকে কিন্তু এই চ্যানেলটাকে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটার বেল আইকনটাকে প্রেস করো, যাতে করে রেগুলার তোমরা এই ক্লাসের আপডেটগুলো, রিমাইন্ডারগুলো তোমাদের মোবাইলেতে পেতে থাকো। তো আজকে আমরা আমাদের এই যে ইকোনমিক্সের সেশন, যেটা কিনা আমরা শুরু করি ইন দ্য নেম অফ ইকো জ্ঞান, এই সেশনসে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই দেখেছো যে স্টাফ সিলেকশনস কমিশন বেশ কিছু পরীক্ষার নোটিফিকেশন বার করেছে। কিছুদিন হলো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের টায়ার 1-এর এক্সামিনেশনস কমপ্লিট হলো। ফেব্রুয়ারি এন্ড কিংবা মার্চ মাসেতে আমরা সিএইচএসএল এর পরীক্ষাও দেখতে পাবো। সেই সিএইচএসএল বা এসএসসি যে পরীক্ষাগুলো নিচ্ছে সেই পরীক্ষাগুলোর প্রিপারেশনসের দিকে আমরা এবার একটু নজর দেবো। তো এই পরীক্ষাগুলোর প্রিপারেশনসের জন্য আমরা প্রথমে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন। এই প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন, একটা জিনিস জানবে, কম্পিটিটিভ এক্সামেতে আমরা যতই সিলেবাস ধরে পড়াশোনা করি না কেন, সেটার কিন্তু কোনো রকম শিওরিটি নেই যে তোমার পড়া জায়গা থেকেই কোয়েশ্চেন আসবে। তো এই সিলেবাসটাকে প্রপারলি বুঝতে গেলে, কোয়েশ্চেনের ট্রেন্ড, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড ভালোভাবে জানতে গেলে আমাদের কাছে লাইট হাউসের মতো যে গাইডেন্সটা থাকে সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন। সুতরাং এই প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনটাকে যদি আমরা প্রপারলি স্টাডি করি তাহলেই বুঝতে পারবো কোন এরিয়াগুলোকে আমাকে ফোকাস করতে হবে স্টাফ সিলেকশনের পরীক্ষার জন্য। হ্যাঁ, স্টাফ সিলেকশনের পরীক্ষাতে তুমি যদি কোয়েশ্চেন অ্যানালাইজ করো অবশ্যই করে দেখতে পাবে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা সেখানেতে কোয়েশ্চেন্সগুলোর যা স্ট্যান্ডার্ড তার থেকে তুলনামূলকভাবে সহজ প্রশ্ন আসছে সিএইচএসএলে। আবার তুমি যদি মাল্টিটাস্কিংয়ের পরীক্ষাতে বসো সেখানে দেখবে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড তার থেকেও সহজ। কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা আলাদা হলেও এরিয়াটা মোটামুটি একই থাকে। সুতরাং এই এরিয়াটাকে প্রপারলি বোঝার জন্য আমরা এই স্টাফ সিলেকশনের পরীক্ষাগুলোকে মাথায় রেখে প্রথমে বেশ কিছুদিন আলোচনা করব প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলোকে, যেগুলো স্টাফ সিলেকশনের পরীক্ষাতে বিভিন্ন সময়তে এসেছে। তারপরে আমরা আস্তে আস্তে এই বিষয়গুলোর ওপরই নানান ধরনের টপিক ডিসকাস করব, নানান ধরনের আলোচনার মধ্যে যাব। তাহলে চলো আজকে আমরা শুরু করছি আমাদের প্রিভিয়াস ইয়ার্সের ডিসকাশনটা স্টার্ট করার আগে তোমাদের আর একবার মনে করিয়ে দিই রাইস স্মার্ট এই অ্যাপটার কথা, যে অ্যাপটাকে তোমরা গুগল প্লে স্টোর থেকে যে কোনো সময় ডাউনলোড করতে পারবে এবং এই অ্যাপের থ্রু দিয়েই তোমরা রাইস এডুকেশনের দীর্ঘদিনের অভিজ্ঞ এক্সপিরিয়েন্স রিনাউন্ড টিচারদের ক্লাসও করতে পারবে। এই অ্যাপটাতে তোমরা যদি তোমাদের ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করো তাহলে দেখবে তোমাদের কাছে বেশ কিছু কোর্সের অফার দেওয়া হচ্ছে। সেই কোর্সগুলোকে অ্যাভেল করলে তোমরা এখানে যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো দেখতে পাচ্ছ, মক ইন্টারভিউ থেকে শুরু করে লাইভ ক্লাস থেকে শুরু করে প্রিন্টেড মেটেরিয়াল, সমস্ত কিছুই অ্যাভেল করতে পারবে। তাহলে আর দেরি না করে প্রত্যেকে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটাকে ডাউনলোড করো, করে নিজেদের মতো, নিজেদের টার্গেট, নিজেদের গোল, নিজেদের স্বপ্ন অনুযায়ী একটা কোর্সে আগে নিজেকে এনরোল করো। জানবে যখনই কোর্সে নিজেকে এনরোল করছো অটোমেটিক্যালি তুমি একটা ডিসিপ্লিনের মধ্যে ঢুকে যাবে এবং এই ডিসিপ্লিনই তোমাকে হেল্প করবে সেই পার্টিকুলার এক্সামিনেশনসের জন্য প্রিপেয়ার হতে। তাহলে চলো এবার আমরা আমাদের টপিকের ডিসকাশন শুরু করি। দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন আমরা এখানে আলোচনা করতে চলেছি। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনের জন্য মেনলি যে এক্সামটাকে টার্গেট করছি সেটা হলো সিএইচএসএল এর এক্সামটা। এই সিএইচএসএল এর যে এক্সামটা আমরা পরীক্ষাটা হতে দেখি সেটা মোটামুটি হায়ার সেকেন্ডারি পাস করা থাকলেই এই পরীক্ষাটার জন্য অ্যাপিয়ার করা যায়। তো এখানেতে আমরা ইকোনমিক্সের কোয়েশ্চেন যেগুলো আসতে দেখি সেগুলো পার্টিকুলার কতগুলো জায়গা থেকে আসে, যেমন ইকোনমিক থিওরি থেকে কোয়েশ্চেন আসে, ম্যাক্রো ইকোনমিক, মনিটারি পলিসি, ফিসকাল পলিসি থেকে কোয়েশ্চেন আসে, আর ইন্টারেস্টিংলি ইকোনমিক্সের কোর এবং ফান্ডামেন্টাল জায়গা থেকেও বেশ কিছু কোয়েশ্চেন আসে। তাহলে চলো আমরা দেখে নিই কোয়েশ্চেনগুলো কীরকম। নেক্সট প্রথম কোয়েশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো কি দেওয়া রয়েছে। বলছে ভ্যালু অফ টোটাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন আ সিস্টেম। ইন আ সিস্টেম বলতে এখানে মেনলি বলা হচ্ছে সিস্টেমটা কীরকম সিস্টেম না, একটা ইকোনমিক সিস্টেম। একটা ইকোনমিক সিস্টেমকে আমরা কি বলে ডাকি? সহজ কথাতে আমরা একটা ইকোনমিক সিস্টেমকে ইকোনমি বলে ডাকি। ইকোনমি মানে হচ্ছে, সহজ ভাষাতে যদি বলি, অর্থনৈতিকভাবে একটা দেশকে যদি আমরা বিশ্লেষণ করি তখন আমরা দেশটাকে অর্থনীতি বা ইকোনমি বলি।
ইন্ডিয়ান ইকোনমি। তার মানে কি? মানে হচ্ছে ইন্ডিয়া, এই দেশটার কথাই বলা হচ্ছে, কিন্তু দেশটাকে আমরা অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে দেখছি। প্রশ্নটা এখানে যেটা করেছে, প্রশ্নটা হচ্ছে যে ওই ইকোনমি বা ওই দেশের টোটাল গুডস অ্যান্ড সার্ভিসেস যেটা কিনা প্রডিউসড হচ্ছে সেটাকে আমরা কি বলবো? একটা দেশের মধ্যে যে গুডস অ্যান্ড সার্ভিসটা প্রডিউস হয় তাকে আমরা কি বলি? আনসার এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে অপশন এ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। হ্যাঁ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কথাটা তোমরা অনেকেই শুনেছো, জিডিপি বলে থাকি আমরা এটাকে। পেপারে, নিউজ পেপারে, ডিবেটে, বিভিন্ন ধরনের টেলিভিশনের ডিসকাশনে, ইকোনমিক ডিসকাশনে জিডিপি শব্দটা আমরা বারবার পাই। জিডিপির ক্ষেত্রে আমরা বলি একটা দেশের জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে যে গুডস অ্যান্ড সার্ভিসটা প্রডিউস হয় সেই প্রোডাকশনের মানি ভ্যালুটা কি বলা হয়? জিডিপি। সুতরাং গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের ডেফিনেশন বললে আমরা এটাই বলি, টোটাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন আ ইকোনমিক সিস্টেম। পরের কোয়েশ্চেন কি রয়েছে এখানে দেখতে পাচ্ছ, বলছে which of the following is the laissez-faire system? laissez-faire খুব ইম্পর্টেন্ট একটা কথা, স্টাফ সিলেকশনের বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন সময়তে এই শব্দটা দিয়ে প্রশ্ন এসেছে। প্রথমেই বলে রাখি, laissez-faire কথাটা এটা একটা ল্যাটিন টার্ম, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, সেই ওয়ার্ডটার মানেটাই এখানে জিজ্ঞাসা করা হয়েছে। laissez-faire কথাটা মেনলি ডিফাইন করে যেটাকে একদম 1-to-1 আনসারে বলা হয় মিনিমাম গভর্নমেন্ট ইন্টারভেনশন। অর্থাৎ একটা ইকোনমিক সিস্টেমকে রান করাতে গেলে যদি সেই সিস্টেমে সরকারের নাক গলানো কম হয় বা সরকারের ইন্টারভেনশন কম হয় তখন আমরা সেটাকে বলি laissez-faire সিস্টেম। তার মানে বুঝতেই পারছো এখানে 4টে অপশনস দেওয়া রয়েছে। নো গভর্নমেন্ট ইন্টারভেনশন, মার্কেট ফোর্সেস আর হাইলি রেগুলেটেড, এটা তো কোনোভাবেই হবে না, মার্কেট ফোর্সেস এখানে কোনোভাবেই রেগুলেটেড নয়। মার্কেট ফোর্সেস রেগুলেটেড নয়, সুতরাং এটা সোশ্যালিস্টিক সিস্টেমও হতে পারবে না, এবং আমরা বলেছি মিনিমাম গভর্নমেন্ট ইন্টারভেনশন, তাহলে আমরা এখানে আনসার নিয়ে নেব অপশন এ। এই প্রসঙ্গে বলে রাখি, এই laissez-faire বা মিনিমাম গভর্নমেন্ট ইন্টারভেনশন এই কনসেপ্টটাকে প্রমোট যে ইকোনমিস্ট করেছিলেন তিনি আর কেউ নন, সবার পরিচিত ফাদার অফ ইকোনমিক্স অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথই এই laissez-faire কথাকে সবার আগে প্রমোট করেন, বলেন একটা ইকোনমিক সিস্টেমকে রান করানোর জন্য গভর্নমেন্টের ইন্টারভেনশনের কোনো প্রয়োজন নেই, গভর্নমেন্ট এখানেতে ব্যাকড্রপে থাকুক, ইকোনমিতে মার্কেট একটা সিস্টেমকে রান করাক, এই আইডিয়াটাই অ্যাডাম স্মিথ প্রমোট করে এসেছেন। চলে যাই আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেনেতে, যেখানে বলছে which law states that bad money drives out good money from circulation? এই কথাটা আমাদের একদম মুখস্থ রাখতে হয়, ব্যাড মানি ড্রাইভস আউট গুড মানি। তার মানেটা কি? বাজে টাকা সার্কুলেশনে ঘোরার জন্য ভালো টাকা যখন সার্কুলেশন থেকে বেরিয়ে যায়। তোমার আমার কাছে যদি একটা নতুন কয়েন বা নতুন নোট আসে, খেয়াল করলে দেখবে এই নতুন নোট বা নতুন কয়েনকে আমাদের সবার টেন্ডেন্সি আছে নিজের কাছে প্রিজার্ভ করে রেখে দেওয়ার। যখনই আমরা এই কয়েন বা নোটটাকে প্রিজার্ভ করে রেখে দিই, ফলত ওই নতুন নোটটা বাজারে আর ঘোরে না, অর্থাৎ সার্কুলেশনেতে আর থাকে না। এই যে বাজারে আর ঘুরছে না, সার্কুলেশনে থাকছে না, ফলত এটা মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের কাছে যখন নতুন নোট আসে আমরা সবসময় চেষ্টা করছি ওই নতুন নোটটাকে রেখে দিতে, আর তোমার কাছে যে ছেঁড়া বাজে নোটটা রয়েছে তুমি সেটাকে চাওলা, বাসের কন্ডাক্টর এদেরকে দিচ্ছ। সো ন্যাচারালি বাজে নোটটাই সার্কুলেশনে রয়েছে, ভালো নোটটা সার্কুলেশন থেকে বেরিয়ে গেছে। এই ঘটনাটাকেই রিপ্রেজেন্ট করছে এই স্টেটমেন্টটা, ব্যাড মানি ড্রাইভস আউট গুড মানি। এটা কি ল নামে পরিচিত? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এটা গ্রেশামস ল, একজন ইকোনমিস্ট গ্রেশাম এটা প্রথম আইডেন্টিফাই করেছিলেন বলে এটাকে আমরা বলছি গ্রেশামস ল। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। আনসার্স আমরা সেই জন্য নিয়েছি অপশন সি। নেক্সট এখানে কোয়েশ্চেন রয়েছে দেখতে পাচ্ছ, লোয়ারিং দ্য ভ্যালু অফ ডোমেস্টিক কারেন্সি রিলেটিভ টু দ্য নট ডোমেস্টিক রিলেটিভ টু ফরেন কারেন্সি। ফরেন কারেন্সির রেসপেক্টে যদি আমরা ডোমেস্টিক কারেন্সির ভ্যালুটাকে কমাই এটাকে কি বলে? অপশনসে দেওয়া রয়েছে দেখো, ডিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন, ডাউন ভ্যালুয়েশন, নেগেটিভ ভ্যালুয়েশন। এই যে লোয়ারিং দ্য ভ্যালু অফ ডোমেস্টিক কারেন্সি ইন রেসপেক্ট অফ ফরেন কারেন্সি কথাটার মানে কি? মানে হচ্ছে আজকে আমরা একটা ডলার মানে ফরেন কারেন্সি কেনার জন্য পে করলাম 50 রুপিস, কালকে আমরা সেই ডলারটাকেই কেনার জন্য ধরা যাক পে করছি 60 রুপিস। তার মানে তুমি খেয়াল করে দেখো ডলারের ভ্যালুটা কি হয়েছে? বেড়ে গেছে।
ডলারের ভ্যালুটা বেড়ে গেছে, তার কারণ ডলার এখন এক্সপেন্সিভ, 50 টাকার জায়গায় এখন 60 টাকা দিলে ডলার পাওয়া যায়, ডলার ইজ বিকামিং এক্সপেন্সিভ। তাহলে এর উল্টোটা যে রয়েছে সেটাও কিন্তু একইভাবে ট্রু, ডলার যদি এক্সপেন্সিভ হয় রুপির ভ্যালুটা কিন্তু ফল করলো, রুপির এই যে ভ্যালুটা ডলারের রেসপেক্টে ফল করেছে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ডিভ্যালুয়েশন, বা বাংলায় আমরা এটাকে বলবো অবমূল্যায়ন। এই যে ডিভ্যালুয়েশন মনে রাখতে হবে, এটা কিন্তু সবসময় একটা দেশের সেন্ট্রাল ব্যাংক ঘোষণা করবে, এটা মার্কেট ফোর্স করবে না বা এটা গভর্নমেন্ট ঘোষণা করবে এমনটাও নয়। আমাদের দেশের ক্ষেত্রে তাহলে এই ডিভ্যালুয়েশনটা ঘোষণা করার দায়িত্ব দেওয়া ছিল আরবিআই এর কাছে। বর্তমানে এখন আর এরকম ডিভ্যালুয়েশন হয় না, তখন এখন এই $1 মানে 50 টাকা হবে না 52 টাকা হবে না 60 টাকা হবে, এটা আরবিআই ডিসাইড করে না আমাদের দেশে, এটা পুরোটাই ছেড়ে দেওয়া আছে মার্কেট ফোর্সের হাতে। সুতরাং ডিভ্যালুয়েশনের রেফারেন্সে মনে রাখতে হবে এটা যখন গভর্নমেন্টের তরফ থেকে ঘোষণা হয় তখনই এই কথাটা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ নয়। চলে যাই এবার আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেনটাতে, যেখানে বলছে হু জেনারেলি প্রেজেন্টস দ্য ফাইন্যান্স বাজেট ইন ইন্ডিয়ান পার্লামেন্ট। ফাইন্যান্স বাজেট মানে স্বাভাবিকভাবেই বলতে গেলে গভর্নমেন্টের বাজেট, সহজ কথাতে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেক বছর যে ইউনিয়ন বাজেট ঘোষণা করে সেটাকে এখানে এইভাবে টার্ম করা হচ্ছে, নতুন কিছু বলছে না। ইউনিয়ন বাজেটই প্রেজেন্ট কে করেন বা অ্যানাউন্স কে করেন সেটাই এখানকার কোয়েশ্চেন, কে করেন, হু প্রেজেন্টস দ্য ইউনিয়ন বাজেট ইন ইন্ডিয়ান পার্লামেন্ট। সবাই আমরা জানি প্রত্যেক বছর আমরা দেখতে পাই ফেব্রুয়ারি মাসের 1ম তারিখেতে পার্লামেন্টে বাজেট ঘোষণা হতে, এবং যিনি এই পার্লামেন্টে এসে বাজেটের স্পিচটা দেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের দেশেরই ফাইন্যান্স মিনিস্টার। অলরাইট, বর্তমানে আমাদের দেশের ফাইন্যান্স মিনিস্টার আছেন নির্মলা সীতারামন। সুতরাং বাজেট এই যে এখন জানুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মাসেতে আমরা যে বাজেট পাবো সেটাই নির্মলা সীতারামন পার্লামেন্টে পড়বেন। সুতরাং এক্ষেত্রে আমরা আনসার পেয়ে গেলাম অপশন বি। নেক্সট, এবার যে কোয়েশ্চেনটা রয়েছে এই কোয়েশ্চেনটা খুবই কনসেপচুয়াল এবং একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেটারই রেফারেন্সে বলছে দ্য গুড which people consumes more when price rises is called। ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ভালো করে পড়তে হবে। বলছে কোন গুডের ক্ষেত্রে পিপল কনজিউমস মোর, কখন? বলছে প্রাইসটা যখন বাড়ছে সেই গুডটাকে কি বলে। জিনিসটা দেখো, নর্মাল কনজিউমারের ক্ষেত্রে আমরা দেখতে পাই কোনো জিনিসের দাম যখন বাড়ে তখন অ্যাজ আ কনজিউমার আমরা ভাবি বাবা জিনিসটার দাম বেড়ে গেছে, তাহলে এটাকে আর অত কেনা যাবে না বা অত খাওয়া যাবে না বা অত কনজিউম করা যাবে না। সুতরাং এটার কনজামশন বা বলতে পারো সেই জিনিসটার ডিমান্ড আমরা কমিয়ে দিই। এই যে দামটা বাড়লে আমরা সেটা কম কনজিউম করছি, এটা আমরা নর্মাল ল অফ ডিমান্ড হিসেবে জেনে থাকি, এটাকে আমরা বলবো নর্মাল ল অফ ডিমান্ড। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকম ঘটে যে কোনো জিনিসের দাম বাড়লো তার সত্ত্বেও দেখা যাবে আমরা সেই জিনিসের ডিমান্ডটাকে বাড়িয়ে দিই। কখন? ধরা যাক একদম সেপারেটলি বলছি, একটা ইন্ডিভিজুয়াল লোকের ইনকাম বেড়ে গেল, ইনকাম বেড়ে গেলে তার স্ট্যান্ডার্ড অফ লিভিং ইমপ্রুভ করবে। স্বাভাবিকভাবেই সে আগে যে জিনিসটাকে কনজিউম করত তার এখন ইনকাম বেড়ে যাওয়ার জন্য ওই জিনিসটাকে মনে হবে এখন ইনফিরিয়র কমোডিটি। ধরা যাক তুমি রাস্তার ধারে চা ক্লাস করতে গিয়ে বা যে কোনো অফিস করতে গিয়ে রাস্তার ধারে চা খাও, তোমার যদি সাডেনলি ইনকামটা বাড়ে তখন তুমি অ্যাসপায়ার করবে যে আর এই গরমের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে চা খাবো না, এবার থেকে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে ভালো করে বসে আরাম করে চা খাবো। তার মানে তুমি খেয়াল করো তোমার ইনকামটা বেড়ে গেল বলে তুমি ওই রাস্তার ধারে চায়ের ডিমান্ডটাকে কমিয়ে দিলে, তখন ওই রাস্তার ধারে চাটা তোমার কাছে এখন ইনফিরিয়র কমোডিটি হয়ে গেছে। তাহলে এই যে গুডের ক্ষেত্রে ইনকাম বাড়লে ডিমান্ডটা ফল করে আমরা সেই গুডটাকে বলি ইনফিরিয়র গুড। এবার প্রশ্ন হচ্ছে ইনকামটা বেড়েছে, কোয়ান্টিটি ডিমান্ডটা তোমার ফল করলো, এরকম অবস্থাতে আমরা যদি কোনোভাবে প্রোডাক্টের দামটা মানে ওই চায়ের দোকানদার ধরা যাক তোমাকে খুব মিস করছে, তুমি ওই দোকানেতে খেতে আসছো না দেখে চায়ের দোকানদার খুব অসুবিধায় পড়ে যাচ্ছে যে কেন ওই ছেলেটি বা মেয়েটি আমার দোকানে আর আসে না, সে তো আর জানে না যে তোমার ইনকাম বেড়ে গেছে।
সে তখন ভাবলো যে ওকে অ্যাজ আ কাস্টমার আমি তো লুজ করছি, তাহলে বরং আমি আমার চায়ের দামটাকে একটু কমাই। এই বলে সে তার চায়ের দামটাকে বা প্রাইসটাকে কমিয়ে দিল। খেয়াল করে দেখো, এক্ষেত্রে কিন্তু চায়ের দাম কমিয়েও দোকানদার তোমাকে দোকানে নিয়ে আসতে পারবে না। তার কারণ চায়ের দামের জন্য তুমি এখানে চা খাওয়া কমাওনি, তোমার ইনকাম বেড়ে গেছে বলে তুমি এই দোকানে চা খাওয়া কমিয়েছো। তাহলে এই জায়গাতে দাঁড়িয়ে দাম কমানো সত্ত্বেও তুমি কি করবে না, ওই চাটা আর খেতে চাইবে না, ডিমান্ডটাকে কমাবে। এই যে ঘটনাটা এখানে ঘটলো, দাম কমা সত্ত্বেও তুমি চাটাকে কম খেলে, খেয়াল করো এটা ল অফ ডিমান্ডের আগেনস্টে গেল। এই ঘটনাটা যখন কোনো ইনফিরিয়র গুডের সাথে ঘটে, এই ধরনের ইনফিরিয়র গুডগুলোকে আমরা বলি গিফেন গুড। রবার্ট গিফেন বলে একজন আয়ারল্যান্ডের ইকোনমিস্ট ছিলেন। তিনি প্রথম কনজিউমারদের এই বিহেভিয়ারটাকে আইডেন্টিফাই করেছিলেন, যে ক্ষেত্রে দেখা গিয়েছিল দাম কমলেও কনজিউমারদের ইনকাম বাড়লে তারা ডিমান্ডটাকে বাড়ায় না। সেইটারই রেফারেন্সে এই গিফেন গুড জিনিসটাকে তৈরি করা হয়। এবার আমরা প্রশ্নতে আসি। দেখো বলছে পিপল কনজিউমস মোর ওয়েন প্রাইস রাইজেস, দাম বাড়ছে কিন্তু লোকে কনজিউম বেশি করছে। তার মানে এই ঘটনাটার ঠিক উল্টোটা যদি আমরা বলি, দাম বাড়লো তা সত্ত্বেও লোকে সেটার ডিমান্ড বাড়ালো, তার মানে এটাও দেখতে পাচ্ছ ল অফ ডিমান্ডকে ভায়োলেট করছে। সুতরাং এক্ষেত্রে আমরা কোন গুডের ক্ষেত্রে এটা দেখতে পেলাম, যেটা এক্সেপশনস, যেটা ল অফ ডিমান্ডকে ভায়োলেট করলো। অর্থাৎ গুডটা কীরকম গুড না গিফেন গুডস। এইরকম কনসেপচুয়াল কোয়েশ্চেন, এরকম আন্ডারস্ট্যান্ডিং বেসড কোয়েশ্চেন কিন্তু স্টাফ সিলেকশনের একটা ট্রেডমার্ক। স্টাফ সিলেকশন শুধুমাত্র ইনফরমেটিভ কোয়েশ্চেন দেয় এমনটা নয়, জিনিস কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে এক্ষেত্রে কিন্তু এমসিকিউ হলেও কোয়েশ্চেনের আনসার করা অসুবিধাজনক হয়ে পড়ে। চলো এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী কোয়েশ্চেনে, যেখানে বলছে ক্যাশ রিজার্ভ রেশিও ডিক্রিজেস, ক্রেডিট ক্রিয়েশন উইল। ক্যাশ রিজার্ভ রেশিও এটা তোমরা অনেকেই পড়েছো, শর্টে আমরা এটাকে কি বলে থাকি, আমরা বলি সিআরআর। আরবিআই এই রেশিওটাকে ডিটারমাইন করে। খেয়াল করে দেখো, ক্যাশ রিজার্ভ রেশিও মানে হচ্ছে ব্যাংকের কাছে যদি 100 টাকা ক্যাশ হিসেবে থাকে, তাহলে আরবিআই বলছে তোমাকে প্রতি 100 টাকার জন্য 4 টাকা আমার কাছে জমা রাখতে হবে। তাহলে এই যে 4 টাকা আরবিআই নিয়ে নিচ্ছে প্রত্যেক 100 টাকার জন্য, এটাই হয়ে যাচ্ছে সিআরআর। তার মানে আরবিআই যদি 4 টাকা ব্যাংকের কাছ থেকে নিয়ে নেয়, তাহলে ব্যাংকের ব্যবসা করার জন্য কত টাকা পড়ে থাকছে না 96 টাকা। এই রকম অবস্থাতে সিআরআর যদি ডিক্রিজ করে, তার মানে আরবিআই বলল এবার থেকে 4 টাকা নয় আমি 3 টাকা জমা রাখতে চাই, সিআরআরটাকে কমিয়ে 4% থেকে 3% করে দিল। তাহলে আরবিআই এর কাছে এখন 3 টাকা জমা থাকবে, তার ফল হিসেবে ব্যাংকের হাতে টাকা এখন কত থাকবে না 97 টাকা। তাহলে বুঝতে পারছো ব্যাংকের হাতে টাকার যোগানটা 96 থেকে এখন কত হয়ে গেল না 97 হয়ে গেল। তাহলে এই যে 96 থেকে টাকার যোগানটা বেড়ে 97 হলো, স্বাভাবিকভাবেই ব্যাংকও চাইবে এই 97 টাকাটা কাস্টমারদের ধার হিসেবে দিতে। সুতরাং বাজারে ক্রেডিট ক্রিয়েশনটা আগের থেকে বাড়বে না কমবে না বাড়বে। তো সেইটারই রেফারেন্স এখানে কোয়েশ্চেন করছে, সিআরআরটাকে যদি ডিক্রিজ করা হয় ক্রেডিট ক্রিয়েশনটা বাড়ছে না কমছে। এতটা কনসেপচুয়ালি যদি মনে না থাকে তাহলে ফর্মুলা ওয়াইজ আমি বলবো একটা ছোট্ট জিনিস মনে রাখবে সিআরআর এবং এসএলআর দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। সেটা হচ্ছে এই দুটোই যখন বাড়ে তখন মানি সাপ্লাই বা ক্রেডিট ক্রিয়েশন কমে, ইনভার্স রিলেশন। সুতরাং সিআরআর যদি কমে তাহলে মানি সাপ্লাই বা ক্রেডিট ক্রিয়েশন বাড়বে, ইনভার্স রিলেশন। সুতরাং এখানেতে যখন ডিক্রিজ বলেছে তোমার এখানে উত্তর ইনক্রিজ হবে। অলরাইট, চলে যাই এবার আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেনে, যেখানে বলছে স্ট্যাগফ্লেশন কথাটা কিভাবে ডিফাইন করা যায়। আমরা এই স্ট্যাগফ্লেশন শব্দটাকে প্রথমে নিই, দিয়ে এটাকে একটুখানি স্প্লিট করে নিই, ভেঙে নিই। স্ট্যাগফ্লেশন শব্দটাকে আমরা কি করব না এটাকে ভেঙে নেব। স্ট্যাগফ্লেশন কথাটাকে যদি তুমি ভাঙো দুটো শব্দ পাবে, দেখতে পাচ্ছ, একটাকে বলবো স্ট্যাগনেশন, আর একটা পাবো ইনফ্লেশন।
একটা ইকোনমি স্ট্যাগনেন্ট সিচুয়েশনে রয়েছে, স্ট্যাগনেশন পজিশনে রয়েছে, এটার মানেটা কি? এটার মানেটা সহজ ভাষাতে বললে ইকোনমিটার গ্রোথ হচ্ছে না, ইকোনমিটা এগোচ্ছে না, যেখানে ছিল সেখানেই থমকে আছে। তাহলে ইকোনমি যদি এরকম করে থমকে থাকে বা আটকে থাকে, তখন ন্যাচারালি বুঝতে পারা যাচ্ছে ইকোনমিটা গ্রো করছে না, তার মানে লো গ্রোথ। একটা ইকোনমি যদি কোনোভাবে গ্রো না করে, ইকোনমিতে যদি উৎপাদন আগের থেকে না বাড়ে, ন্যাচারালি কাজের সুযোগও তৈরি হবে না। তার কারণ 10টা জিনিস আগে উৎপাদন হতো, এখন 15টা জিনিস উৎপাদন হলে তবেই না 5টা জিনিস বানানোর জন্য আরও 5টা লোককে দরকার। এই জায়গাতে যদি 15টা জিনিস উৎপাদন না হয়ে 10টা জিনিসই উৎপাদন হয়, তাহলে তার 5টা লোকের দরকার নেই। সুতরাং উৎপাদন না হলে কাজের সুযোগও তৈরি হবে না এবং এমপ্লয়মেন্টটাও সেখান থেকে কম হবে। এবার আশা করি উত্তরটা করতে পারবে। স্ট্যাগনেশন থেকে তাহলে আমরা দুটো জিনিস এখানে কনক্লুড করলাম, যে যখন কোনো ইকোনমি স্ট্যাগনেন্ট সিচুয়েশনে থাকছে তখন ইকোনমি ইজ ফেসিং আ লো গ্রোথ। অন দ্য আদার হ্যান্ড, লো গ্রোথ ইজ এমপ্লয়িং লো এমপ্লয়মেন্ট। আর এরই সাথে আমরা পরে দেখেছি যে স্ট্যাগফ্লেশনের মধ্যে ইনফ্লেশন ইজ অলসো আ সিচুয়েশন। তার মানে যখন ইনফ্লেশনটা হাই, গ্রোথটা লো এবং এমপ্লয়মেন্টটাও লো, সেটা হচ্ছে স্ট্যাগফ্লেশন সিচুয়েশন। অপশনস থেকে আশা করি উত্তর বার করতে পারবে। এখানে অপশন বিতে দেখো, ইনফ্লেশন হাই, গ্রোথ লো, আনএমপ্লয়মেন্ট হাই, মানে এমপ্লয়মেন্টটা লো, সেটার রেফারেন্সে আনএমপ্লয়মেন্টটা হাই। তাহলে এই যে তিনখানা ঘটনা একসাথে ঘটলো, সেটারই পরিপ্রেক্ষিতে আমরা এটার উত্তর পেলাম। অলরাইট, চলে যাই এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেনে, যেখানে দেওয়া রয়েছে দেখো, বলছে which among the following does not count development expenditure of the government, অর্থাৎ সরকার যে টাকাগুলো বাজেটেতে বরাদ্দ করে বা দেশের উন্নয়নের জন্য খরচা করে, কোনটা ডেভেলপমেন্টাল এক্সপেন্ডিচার নয়, কোনটা করে দেশের উন্নয়ন হয় না, নতুন কোনো অ্যাসেট তৈরি হয় না, নতুন কোনো ডেভেলপমেন্ট হয় না, দেশের মানুষের জীবনে সুরাহা হয় না, স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ে না, সেটাই জিজ্ঞাসা করেছে। ডাজ নট কাউন্ট, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন, যে কোনটা কাউন্ট হচ্ছে না, কার মধ্যে না ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে। খেয়াল করে দেখো, বলছে এক্সপেন্ডিচার ইন ইকোনমিক সার্ভিস। সহজ কথাতে বললে, টেকনিক্যালি ভাবো যে দেশেতে গভর্নমেন্ট ধরা যাক বিভিন্ন ধরনের ওয়েলফেয়ার স্কিমস নিয়ে এলো, ইকোনমিক সার্ভিস, গভর্নমেন্ট বিভিন্ন ধরনের পেনশন ফ্যাসিলিটি নিয়ে এলো, স্যালারি নিয়ে এলো, এগুলোর মাধ্যমে ডেভেলপমেন্ট হচ্ছে। সোশ্যাল সার্ভিসের ক্ষেত্রেও তাই, এই যে দেখতে পাচ্ছ গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, 100 দিনের কাজ, সোশ্যাল সার্ভিসের মাধ্যমে ডেভেলপমেন্ট হচ্ছে। প্রত্যেক বছর কেন্দ্র সরকার রাজ্যকে একটা করে গ্রান্ট দিচ্ছে, এই গ্রান্টের টাকা নিয়েও রাজ্য সরকার বিভিন্ন ধরনের স্টেট লেভেলে ওয়েলফেয়ার স্কিমস চালাতে পারে। সুতরাং এই যে টাকা, এই যে পারপাসগুলো, এগুলো সবই কিন্তু দেশের ডেভেলপমেন্টে লাগে। কিন্তু তুমি খেয়াল করো, অপশন ডিতে যেটা দিয়েছে ডিফেন্স এক্সপেন্ডিচার, ডিফেন্স, এটাতে স্পেন্ড করলে দেশের আলাদা করে ডেভেলপমেন্ট করা যায় না, বরং বলতে পারো দেশের সুরক্ষাটাকে সুনিশ্চিত করা যায়, সিকিউরিটিটাকে এনশিওর করা যায়। তাহলে এই সিকিউরিটিটাকে এনশিওর করার জন্য আমরা ডিফেন্সে এক্সপেন্ডিচার করি, ডেভেলপমেন্টের জন্য করি না। সুতরাং এখানে যেগুলো রয়েছে তার মধ্যে ডিফেন্সের এক্সপেন্ডিচারটা ডাজ নট কাউন্ট আন্ডার ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। অলরাইট, নেক্সট এবার আমরা যেটাতে চলে যেতে পারি, সেটা বলছে দেখো, ব্যালেন্স অফ ট্রেড ইজ দ্য ডিফারেন্স বিটুইন। খুবই ভালো প্রশ্ন, কিন্তু প্রশ্নটার অপশনস এখানে যেগুলো দেওয়া রয়েছে খুবই বলতে পারো একটুখানি ফার্স্ট লেয়ার অপশনস, ভালোভাবে অপশনসগুলোকে ডিফাইন করা নয়, সেই জন্য এখানে যা অ্যাভেলেবেল অপশনস আমরা সেই অনুযায়ী উত্তরটা নেব। ব্যালেন্স অফ ট্রেড বলতে কাকে বোঝায় বা কোন ডিফারেন্সটাকে ব্যালেন্স অফ ট্রেড বলা হয়, সেটা এখানে জিজ্ঞাসা করছে। অপশন এতে বলেছে দেখো, বলছে কান্ট্রিজ ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস, না, ইনকাম আর এক্সপেন্সেসের কথা অ্যাকচুয়ালি কোথায় দেওয়া থাকে, ব্যালেন্স অফ ট্রেডে না, এটা বলা থাকে গভর্নমেন্টের বাজেটেতে। সুতরাং স্বাভাবিকভাবেই অপশন বিকে আমরা আনসার নিতে পারবো না। কিন্তু এখানে যে বলছে কান্ট্রিজ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, ইয়েস, এক্সপোর্ট এবং ইম্পোর্ট, এটার যে সিস্টেম্যাটিক রেকর্ড, মনে রাখবে এটাকে আমরা বলে থাকি ব্যালেন্স অফ পেমেন্ট। সহজে আমরা এটাকে বলবো বিওপি।
সো ব্যালেন্স অফ পেমেন্ট মানে হচ্ছে একটা দেশের একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ জিনিস এক্সপোর্ট করছে বা কি পরিমাণ জিনিস ইম্পোর্ট করছে তার একটা সিস্টেম্যাটিক রেকর্ড। সুতরাং এই এক্সপোর্ট এবং ইম্পোর্টের সিস্টেম্যাটিক রেকর্ডকে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট বলতেই পারি। 3 নম্বরে বলেছে কান্ট্রিজ ট্যাক্স রেভিনিউ অ্যান্ড এক্সপেন্সেস, অবশ্যই করে এটা কোনোভাবেই ব্যালেন্স অফ পেমেন্টের পার্ট হতে পারে না। কান্ট্রির ক্যাপিটাল ইনফ্লো আর আউটফ্লো এটাকেও আমরা ব্যালেন্স অফ পেমেন্টের পার্ট হিসেবে নেব না। এই জায়গাতে আমি বলি, এই যে বলেছে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, খেয়াল করলে দেখবে আমি এখানে ব্যবহার করেছি ব্যালেন্স অফ পেমেন্ট শব্দটা। প্রকৃতপক্ষে যদি আমরা অ্যাকচুয়াল আনসারটা নিতে চাই তাহলে এক্সপোর্ট এবং ইম্পোর্টের সিস্টেম্যাটিক রেকর্ডকে ব্যালেন্স অফ পেমেন্ট বলে, ব্যালেন্স অফ ট্রেড বলে না। ব্যালেন্স অফ ট্রেড অ্যাকচুয়ালি যাকে বলে সেটাও আমরা এই প্রসঙ্গে জেনে রাখি। ব্যালেন্স অফ ট্রেড মানে হচ্ছে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ অনলি গুডস, জিনিসের এক্সপোর্ট ইম্পোর্টের সিস্টেম্যাটিক রেকর্ডকে বলে ব্যালেন্স অফ ট্রেড। কিন্তু এখানে যে অ্যাভেলেবল অপশনস রয়েছে সেই ডিফারেন্সিয়েশন করা হয়নি কোথাও। সো ন্যাচারালি আমাদের এখানে আনসার্স, কারেক্ট আনসার্স, অ্যাবসলিউটলি কারেক্ট আনসার যদি নাও থেকে থাকে, 4টে অপশনের মধ্যে যেটা অ্যাভেলেবল অপশন আমাদের সেটাকে উত্তর নিতে হবে। সেই জন্য আনসারটা এটা হবে অপশন বি, কান্ট্রির এক্সপোর্ট এবং ইম্পোর্ট, যেটা কিনা ব্যালেন্স অফ পেমেন্টেরই একটা সাব ক্যাটাগরি। মনে রাখবে ব্যালেন্স অফ ট্রেড ইজ আ সাব ক্যাটাগরি অফ ব্যালেন্স অফ পেমেন্ট। তো সেই দিক থেকে দাঁড়িয়ে এটাকে আমরা ব্যালেন্স অফ ট্রেডের সাথে রিলেট করতে পারি এবং আনসারটাকে সেই জন্য আমরা অপশন বি নিচ্ছি। অলরাইট, এই গেল আমাদের অপশন বি অ্যাজ অ্যান আনসার। নেক্সট কোয়েশ্চেন এখানে যেটা রয়েছে সেটা হলো which of the following is not a component of balance sheet? ব্যালেন্স শিট মানে অডিট রিপোর্টে বা ধরা যাক অ্যাকাউন্টিং রিপোর্টেতে যখন ব্যালেন্স শিট মেনটেন করা হয় কোন হিসেবটাকে ব্যালেন্স শিটের মধ্যে রাখা হয় না। বলেছে টোটাল ইস্যুড ক্যাপিটাল, অর্থাৎ একটা কোম্পানি যখন ব্যবসা করে কি পরিমাণ টাকা সে বাজার থেকে তুলছে সেটা রাখা হয়। ক্যাশ হেল্ড অ্যাট ব্যাংক, ব্যাংকেতে কি পরিমাণ টাকা রাখা আছে সেটা ব্যালেন্স শিটে থাকে কিনা। ভ্যালু অফ র মেটেরিয়ালস হেল্ড, অর্থাৎ ইনভেন্টারিজ বাই করতে গিয়ে ব্যাংক কোম্পানিকে কি পরিমাণ টাকা খরচা করতে হচ্ছে সেটা থাকে কিনা। রেভিনিউ ফ্রম সেলস অফ আ কোম্পানিজ প্রোডাক্ট, এই যে 4খানা কম্পোনেন্ট রয়েছে এর মধ্যে কোম্পানির প্রোডাক্ট সেল করে যে রেভিনিউ, এই রেভিনিউয়ের কম্পোনেন্টটাকে আমরা আলাদা করে ব্যালেন্স শিটে রাখি না, এটা বিভিন্ন পারপাসেতে ব্রেক করে রাখা থাকে। সেই জন্য এখানে অ্যাভেলেবল অপশনসের মধ্যে ব্যালেন্স শিটে থাকবে না যেটা, সেটা হচ্ছে রেভিনিউয়ের পার্টটা। আমরা এখানে আনসার সেই জন্য নিয়ে নিচ্ছি অপশন ডি। চলে যাচ্ছে আমাদের 12 নম্বর কোয়েশ্চেন। বলছে অ্যান ইনক্রিজ ইন গ্রোথ রেট অফ আ নমিনাল মানি সাপ্লাই রেজাল্টস ইন। ভালো করে বুঝতে হবে, প্রথমেই বলেছে মানি সাপ্লাইয়ের কথা, এখানে বলেছে ইনক্রিজ ইন গ্রোথ, অর্থাৎ মানি সাপ্লাই যদি ইনক্রিজ করে তাহলে সেটা কি ঘটায়। মানি সাপ্লাইটা যদি ইনক্রিজ করে আগের থেকে ন্যাচারালি সেখানেতে ইনফ্লেশন হবে। তার মানে এই যে শেষ দুটো অপশন রয়েছে কোনোভাবেই এটা উত্তর হতে পারবে না। মানি সাপ্লাই ইনক্রিজ করা মানে মানি ভ্যালু কমে যাওয়া, মানি ভ্যালু কমে যাওয়া মানে জিনিসের দাম বেড়ে যাওয়া, জিনিসের দাম বেড়ে গেলেই আমরা সেটাকে ইনফ্লেশন বলি। সুতরাং এখানে উত্তরটা অপশন এ এবং বি এর মধ্যে কোনো একটা হবে। এবার প্রশ্নটা হচ্ছে অ্যান ইনক্রিজ ইন গ্রোথ রেট অফ নমিনাল মানি সাপ্লাই, মানে শুধু ইনক্রিজই করছে না, ইনক্রিজ করার গ্রোথটাও বাড়ছে। সুতরাং ইনফ্লেশনটা এখানে কোনোভাবেই কম করে হওয়ার সম্ভাবনা নেই, যা ইনফ্লেশন হবে সেটা খুব বেশি মাত্রাতেই হবে, যে কারণটার জন্য এখানে ইনফ্লেশন রেট উইল বি হাই এবং আনসার আমরা সেই জন্য নিয়ে নিচ্ছি হায়ার রেট অফ ইনফ্লেশন। অলরাইট, চলে যাই এবার আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেনে, যেখানে বলছে ইকোনমিক্স অ্যাজিউমস দ্যাট, অর্থাৎ ইকোনমিক্সের বেসিক অ্যাজাম্পশনস কোনটা। ইকোনমিক্স কথাটা মানে ইকোনমিক্স এই সাবজেক্টটার মেন অবজেক্টিভই হচ্ছে বলা হয় রিসোর্স অপটিমাইজেশন। রিসোর্স অপটিমাইজেশন কথাটার মানে হলো একটা সিস্টেমেতে যে পরিমাণ রিসোর্স থাকে সেই লিমিটেড রিসোর্সকে ব্যবহার করে কি করে আমরা মানুষের সমস্ত ধরনের চাহিদাকে ফুলফিল করার চেষ্টা করব। তো এই যে সমস্ত হিউম্যান ওয়ান্টকে ফুলফিল করার চেষ্টা কি দিয়ে না লিমিটেড রিসোর্স দিয়ে। এই লিমিটেড রিসোর্সকে কিভাবে ব্যবহার করলে এই হিউম্যান ওয়ান্টটাকে ফুলফিল করা যায় সেটাই ডিসকাস করে ইকোনমিক্স। ইকোনমিক্স সাবজেক্টের অবজেক্টিভ বললে আমরা এটাই বলে থাকি। তো সেদিক থেকে দাঁড়িয়ে আমাদের এখানে 4খানা অপশনস দেওয়া রয়েছে। অপশন এতে বলছে পিপল হ্যাভ আনলিমিটেড ডিজায়ার লিমিটেড রিসোর্স।
একদম ফার্স্ট অপশনেতেই আমাদের একদম আসল কথাটা বলে দেওয়া রয়েছে, বাকিগুলো তোমরা পড়লে বুঝতে পারবে কম্বাইন করে এবং জাম্বল আপ করে অপশনসগুলোকে জেনারেট করা হয়েছে। তার মানে এই যে আনলিমিটেড ডিজায়ারের কথা বলছে, এই ডিজায়ারটাই আমাদের কথা অনুযায়ী হিউম্যান ওয়ান্টকে ডিফাইন করে। তো এই আনলিমিটেড হিউম্যান ওয়ান্টকে লিমিটেড রিসোর্স দিয়ে ফুলফিল করাই ইকোনমিক্সের মেন অবজেক্টিভ বা ইকোনমিক্সের মেন কাজ। চলে যাই আমাদের পরবর্তী কোয়েশ্চেন, একদম স্ট্রেট কাট একটা ইনফরমেশন লেভেলের কোয়েশ্চেন আছে, যেখানে বলছে ইন উইচ ইয়ার ফার্স্ট 5 ইয়ার প্ল্যান লঞ্চড ইন ইন্ডিয়া। একদম ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের ডিউরেশন একদম মুখস্থ রাখতে হয় আমাদের 1951 থেকে 56, সুতরাং এখানে আমাদের অ্যাভেলেবেল অপশন অনুযায়ী উত্তর হয়ে গেল 1951। চলে গেলাম আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন, বলছে which of the following is not an assumptions. It's a very very important and good question. পারফেক্ট কম্পিটিশন অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থাতে কোন অ্যাজাম্পশনটা কাজ করে না? আমরা যখন পারফেক্ট কম্পিটিশন সম্পর্কে পড়ি তখন আমরা এই অ্যাজাম্পশনসগুলো নিই যে সেখানে অসংখ্য বায়ার এবং সেলার আছে, অ্যাজাম্পশনসগুলো নিই যে সেখানেতে মার্কেটে যে প্রোডাক্টটা বিক্রি হচ্ছে সেটা একদমই হোমোজিনিয়াস প্রোডাক্ট ডিফারেন্সিয়েট করলে কম্পিটিশনকে আইডিয়ালি অপারেট করা যায় না, সুতরাং প্রোডাক্টকে একদম আইডেন্টিক্যাল বা হোমোজিনিয়াস হতে হবে। বায়ার্স এন্ড সেলার্স এখানে দেখতে পাচ্ছ বলছে অ্যাজিউমস টু হ্যাভ পারফেক্ট ইনফরমেশন, তার মানে কেউ কোনো একটা মার্কেট স্ট্রাকচার সম্বন্ধে পরিচিত কেউ নয়, এই বিষয়টা যেন না হয়, সবার কাছে সব ইনফরমেশন আছে। এই রকম অবস্থাতে আমি যখন প্রোডাক্টটাকে কিনতে যাই, যে মার্কেট বিহেভিয়ারটাতে পার্টিসিপেট করি সেটাই পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। তো এখানেতে সেই কারণটার জন্য অপশন বিতে দেখো দেওয়া রয়েছে অ্যাভারেজ টোটাল কস্ট কন্টিনিউয়াসলি ডিক্রিজ। না, অ্যাভারেজ টোটাল কস্ট পারফেক্ট কম্পিটিশনে কখনো ডিক্রিজ করে না। আমরা যখন কস্ট পড়বো দেখতে পাবো অ্যাভারেজ কস্ট প্রথম দিকে কমে এবং তারপরে সবসময় অ্যাভারেজ কস্টটা ইনক্রিজ করতে থাকে। তাহলে এই যে বলেছে কন্টিনিউয়ালি ডিক্রিজ, দ্যাটস আ রং স্টেটমেন্ট, রং অ্যাজাম্পশনস। সেই কারণটার জন্য নট অ্যাজাম্পশনসের আনসার যেটা রং স্টেটমেন্ট সেটাই হবে, আনসার অপশন বি হবে। সো এই গেল আমাদের আজকের ওভারঅল আলোচনা। আশা করি তোমরা এই কোয়েশ্চেন্সগুলোকে একটু ভালো করে ফলো করলে, কোয়েশ্চেনের আনসার্সও শিখতে পারবে, এক্সপ্লেনেশনসগুলোকে ফলো করলে উত্তরগুলোকে ভালোভাবে মনেও রাখতে পারবে। আজকের সেশনটা আমরা এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, অল দ্য বেস্ট।